গুড মর্নিং। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো রিসার্চ রিভিউ ফর কজাল কম্পারেটিভ রিসার্চ। কজাল কম্পারেটিভ রিসার্চ একটি তাৎপর্যপূর্ণ রিসার্চ মেথোডোলজি। এই রিসার্চ মেথোডোলজি অনুসারে কাজ করার সময় গবেষককে রিভিউ এর উপর অনেকাংশে নির্ভরশীল হতে হয়। আজকে আমরা আলোচনা করব কজাল কম্পারেটিভ রিসার্চ কি সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। সেই আলোচনাটি শেষ করার পরে আমরা আলোচনা করব কজাল কম্পারেটিভ রিসার্চে রিভিউয়ের কী তাৎপর্য আছে, রিভিউ কজাল কম্পারেটিভ রিসার্চকে কীভাবে সাহায্য করে। এই দুটো ডাইমেনশন অনুসারে আজকে আমাদের আলোচনা হবে। প্রথমে আমরা বলতে চাই কজাল কম্পারেটিভ রিসার্চ বলতে কি বোঝায়। তাহলে শুরু করা যাক। কজাল কম্পারেটিভ রিসার্চ কি? কজাল কম্পারেটিভ রিসার্চ হচ্ছে is a process to find out the relationship between dependent and independent variables after action। আবার বলছি যে কজাল কম্পারেটিভ রিসার্চের মূল যে ফোকাস বা মূল যে অ্যাক্টিভিটি, মূল যে উদ্দেশ্য বা কর্মপদ্ধতি, সেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে দুটো চলক, একটি হচ্ছে নির্ভরশীল চলক আর একটা হচ্ছে স্বনির্ভর চলক, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসের মধ্যে কি সম্পর্ক আছে এখানে এবার মাথায় রাখতে হবে। এই সম্পর্কটা কখন দেখা হবে? যখন কোনো একটা কাজ অলরেডি হয়ে গেছে, অ্যাকশন ইজ ডান। কোনো একটা কাজ হয়ে গেছে, সে কাজ হয়ে যাওয়ার পরে সে কাজের সাথে সম্পর্কযুক্ত দু রকমের ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবলস রয়েছে, সেই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসের মধ্যে রিলেশনশিপটা কী আছে সেটা বের করার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াকেই সাধারণভাবে কজাল কম্পারেটিভ রিসার্চ বলে উল্লেখ করা হয়। এটিকে আরও সহজ করে যদি বলা যায় যে কার্যের সাথে কারণের সম্পর্ক রয়েছে, কিংবা কজের সাথে এফেক্টের রিলেশনশিপ রয়েছে। এই কজের সাথে এফেক্টের কী রিলেশনশিপ রয়েছে সেটা আমরা কখন দেখব না, তো যখন কোনো একটা অ্যাকশান ডান, সেই অ্যাকশানের জন্য কি কজ ছিল এবং সেই কজের সাথে এফেক্টের কি সম্পর্ক আছে। এই জিনিসটিকে দেখার জন্য, মূলত এই জিনিসটিকে নির্ধারণ করার জন্য, এটিকে স্পেসিফিক্যালি ডিফাইন করার জন্য, স্পেসিফিক্যালি বের করে নিয়ে আসার জন্য যে গবেষণার পদ্ধতি রয়েছে, সেই গবেষণা পদ্ধতিকে সাধারণভাবে কজাল কম্পারেটিভ রিসার্চ বলে উল্লেখ করা হয়। একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝানো যাক। ধরা যাক অতি সাম্প্রতিককালে সমগ্র বিশ্বজুড়ে একটি মহামারী একটা ব্যাপক রূপ নিয়েছে এবং নেওয়ার জন্য সমগ্র বিশ্বের মানুষ বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে। এই মহামারীটির নাম হলো নোভেল করোনা ভাইরাস, কোভিড-19। এই নোভেল করোনা ভাইরাসের জন্য আজকে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, এই যে বিভিন্ন জায়গাগুলো অর্থনৈতিক এবং সামাজিক, তার পাশাপাশি যে আজকে ব্যক্তির যে স্বাস্থ্য এবং তাদের জীবনযাপন প্রণালী, সকল ক্ষেত্রে কিন্তু নোভেল কোভিড-19 এর প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই ধরা যাক একটি বিষয় নিয়ে, একটি উদাহরণ নিয়ে বা একটি আমরা প্রবলেম নিচ্ছি, যেখানে আমরা সেই প্রবলেমটিকে আমরা কজাল কম্পারেটিভ রিসার্চের স্টাইলে ডিফাইন করব। কীরকম? ধরা যাক যে এই কোভিডের জন্য সামাজিক ক্ষেত্রে, যেমন মূলত হচ্ছে সামাজিক সম্পর্কে কি কি পরিবর্তন এসেছে। তাহলে কোভিড 2019 সাল থেকে, 19শে ডিসেম্বর থেকে চীনের একটি প্রদেশ থেকে তার বিস্তার বা প্রসার শুরু করে। আজকে সমগ্র বিশ্ব তার দ্বারা প্রভাবিত। এর ফলে সমাজ প্রভাবিত হয়েছে
এবার ধরা যাক একজন গবেষক হিসেবে আমি কি নির্ধারণ করতে চাই, না তো কোভিডের জন্য যে সামাজিক ক্ষেত্রে যে সম্পর্ক, সে সম্পর্ক কেমন অধঃপতন হয়েছে, সে সম্পর্কের অবনতি কী হয়েছে, সম্পর্কের কী পরিবর্তন হয়েছে, সামাজিক সংহতি বা সামাজিক যে ঐক্য সেটি কতটা বিঘ্নিত হয়েছে কিংবা গড়ে উঠেছে, এই বিষয়টিকে দেখার জন্য আমি এটা গবেষণার প্রবলেম ডিজাইন করলাম। তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে কারণ কি। এখানে কারণ রয়েছে কোভিডের এফেক্ট, কোভিড এবং এর এফেক্ট কি। এর এফেক্ট আমরা দেখব যে এর ফলে সামাজিক ক্ষেত্রে যে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক বা সামাজিক সম্পর্ক বা সামাজিক যে বিভিন্ন রকমের ক্রিয়া প্রক্রিয়া বা সামাজিক ঐক্য বা সংহতি, এই যে বিষয়গুলি রয়েছে এগুলোতে কী ধরনের পরিবর্তন রয়েছে, তার কি সম্পর্ক আছে। যখন আমি এই যে এফেক্টের সাথে কজের রিলেশনশিপ দেখব এবং সে এফেক্টের সাথে কজের রিলেশনশিপ দেখার জন্য যে রিসার্চ মেথোডোলজি আমরা কোয়ান্টিটেটিভ স্টাইলে আমরা ডিফাইন করব বা কোয়ান্টিটেটিভ স্টাইলে ইমপ্লাই করব, তখন সেই রিসার্চ মেথোডোলজি বা রিসার্চের প্রসেসকে বলা হবে কজাল কম্পারেটিভ রিসার্চ। তাই আরও বলতে হয় যে এখানে দুটো ভেরিয়েবল কি রয়েছে, এখানে একটি রয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে নোভেল কোভিড-19 এর যে বিষয়টি বলা হলো সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হলো, না তো সামাজিক ক্ষেত্রে সম্পর্কের কি অবনতি হয়েছে, এটি একটি বিষয়। তাহলে এই যে দুটো গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটো বিষয়ের মধ্যে কি সম্পর্ক রয়েছে, এফেক্টিভ রিলেশনশিপ কি রয়েছে, সেটিকে বের করার জন্য, সেটিকে ইনভেস্টিগেট করার জন্য মূলত যে গবেষণা করা হয়ে থাকে সেই গবেষণা পদ্ধতিকে মূলত বলা হচ্ছে কজাল কম্পারেটিভ রিসার্চ। তবে এখানে আমাদের মনে রাখা দরকার, কজকে যেমন প্রপার ডিফাইন করা হয় এবং কজকে ভালোভাবে মেজার করা হয় এবং কজের মধ্যে এফেক্ট ক্রিয়েট করার প্রবাবিলিটি বা সম্ভাবনা কী রয়েছে সেগুলি সম্পর্কেও কিন্তু স্পষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। যাই হোক, এই হলো কজাল কম্পারেটিভ রিসার্চের একটি সংক্ষিপ্ত ধারণা। এবার আমাদের যেটা মূল আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয় হলো কজাল কম্পারেটিভ রিসার্চের ক্ষেত্রে রিসার্চ রিভিউয়ের কী ভূমিকা রয়েছে। রিসার্চ রিভিউ কি এই কজাল কম্পারেটিভ রিসার্চ মেথডটিকে সমৃদ্ধ করতে পারে নাকি পারে না, বা কোন কোন জায়গায় হেল্প করে বা কোন কোন জায়গাটি বুঝতে সাহায্য করে, ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক রিভিউ অফ কজাল কম্পারেটিভ রিসার্চ বা রিসার্চ রিভিউ ফর কজাল কম্পারেটিভ রিসার্চ। তাহলে রিভিউ কজাল কম্পারেটিভ রিসার্চের ক্ষেত্রে কী সাহায্য করছে। প্রথম বিষয়, টু ডিফাইন দ্য ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অফ দ্য স্টাডি। রিভিউ কিসে সাহায্য করছে, ডিফাইন করতে সাহায্য করছে। কাকে ডিফাইন করতে সাহায্য করছে, এই যে কজাল কম্পারেটিভ রিসার্চের মধ্যে আমরা যে আলোচনা করলাম যেখানে দু রকমের ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রয়েছে। এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসগুলোকে ভালোভাবে ডিফাইন করার জন্য, ভালোভাবে বুঝে নেওয়ার জন্য রিভিউয়ের প্রয়োজনীয়তা রয়েছে। আজকে আমরা যে উদাহরণটি দিয়ে আলোচনা শুরু করেছিলাম, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা যেমন বলেছি সামাজিক সম্পর্ক, আর দ্বিতীয় ক্ষেত্রে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা দেখেছি নোভেল কোভিড-19 যে ভাইরাস। এই যে দুটো ভেরিয়েবল, এই দুটো ভেরিয়েবলকে ডিফাইন করতে হয়। আমাদের সবসময় মাথায় রাখা দরকার, যে কাজটি করব সে কাজটিকে যদি যথার্থভাবে আমরা নির্ধারণ বা সেটাকে ডিফাইন করতে না পারি, বা তার যা কিছু যে ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তার প্রায়োগিক দিক, তার প্রায়োগিক বৈশিষ্ট্যসমূহ যা রয়েছে সেগুলো যদি ভালোভাবে আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু তাকে পরিমাপ করতে পারবো না। আর আমাদের গবেষণায় এই পরিমাপ করার বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ মেজারমেন্ট বিভিন্ন রকমের হতে পারে, কোয়ান্টিটিভ মেজারমেন্ট, কোয়ালিটেটিভ মেজারমেন্ট ছাড়া, পরিমাপ ছাড়া, হ্যাঁ, আমরা কিন্তু গবেষণার যে মূল উদ্দেশ্য, গবেষণার যে কর্মপদ্ধতি, সেগুলোকে কিন্তু পরিচালনা করতে আমরা কখনোই পারবো না। সেই জন্য আমাদেরকে মেজার করতে হবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে মেজার করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে মেজার করতে হবে তার মৌলিকতা নির্ধারণ করার জন্য।
তো সেই মেজার করার জন্য শুরুতেই যে প্রথম কাজটি সেটি হচ্ছে সে ভেরিয়েবলগুলোকে ডিফাইন করা। আর সেই ডিফাইন করার জন্য আমাকে নির্ভর করতে হবে রিভিউ প্রক্রিয়ার উপরে। রিভিউ ছাড়া আমরা সেই ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসগুলোকে আমরা ডিফাইন করতে যদি না পারি তাহলে কিন্তু সেগুলো মেজার করতে পারবো না। এরপরে যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে তাহলে রিভিউ কিসে সাহায্য করবে? রিভিউ এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটি কজাল কম্পারেটিভ রিসার্চের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেগুলোকে ডিফাইন করতে সাহায্য করবে। এরপর দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে? টু স্পেসিফাই দ্য ক্রাইটেরিয়া অফ রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস আফটার অ্যাকশন। টু স্পেসিফাই দ্য ক্রাইটেরিয়া অফ রিলেশনশিপ, সম্পর্কের ক্রাইটেরিয়া কী হবে? সম্পর্ক দেখব, সম্পর্কে কতটা দেখব, কি কি জায়গায় সম্পর্ক দেখব, সম্পর্কের ধরন কেমন হবে, সম্পর্কের মুখ্য এককগুলো কী কী হবে, সে মুখ্য এককগুলিকে নির্ধারণ করা। অর্থাৎ কোনো একটি কাজ হয়ে গেছে সে কাজের সাথে, অর্থাৎ যেমন এখানে কোভিড অ্যাকশন করে নিয়েছে, কোভিড অ্যাকশন করে দিয়েছে, সমগ্র বিশ্ব প্রভাবিত হয়েছে, সমগ্র বিশ্ব ভাইব্রেট হয়ে গেছে। সে কোভিড কাজ করে দেওয়ার পরে এবার যে ভেরিয়েবল এখানে কোভিডের সাথে, কোভিডের প্রয়োগ কার্যকারিতার সাথে এবং সমাজের যে সামাজিক সম্পর্ক, এই দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আমরা দেখব কোন কোন জায়গায় দেখব, কীভাবে এই জায়গাগুলি প্রভাবিত হয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলোকে ঠিক করা দরকার। কারণ আমাদেরকে মনে রাখা দরকার এলোমেলোভাবে কোনো অনুশীলন বা গবেষণা করা সম্ভব নয়, আর সেটা গ্রহণযোগ্যও নয়। তাহলে সব কিছু গোছালোভাবে সুপরিকল্পিতভাবে হওয়া প্রয়োজন। তাই বলা হচ্ছে যে রিলেশনশিপটা দেখব সেটি আমাকে একটি নির্দিষ্ট জায়গায়, অনির্দিষ্ট জায়গা দিয়ে মেজার করলে হবে না, আমাকে নির্দিষ্ট জায়গার পরিপ্রেক্ষিতে মেজার করতে হবে। তাই ক্রাইটেরিয়া ঠিক করা দরকার। কোন কোন নির্দিষ্ট জায়গা, সম্পর্কের জায়গা এরকম 10 রকম 50 রকম থাকতে পারে, কিন্তু আমি একজন গবেষক হিসেবে কোন কোন জায়গায় আমি সম্পর্কটাকে ফোকাস করতে চাইছি, সম্পর্কের যে বিষয়টি সেটা আমি কোন কোন মানদণ্ডে বিচার করতে চাইছি, এইটিকে নির্দিষ্ট করার জন্য রিভিউয়ের প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে, যেটি কজাল কম্পারেটিভ রিসার্চে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়। তৃতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে টু ডিফাইন দ্য নর্মস অফ কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। আচ্ছা, নর্মস একটা তাৎপর্যপূর্ণ আরেকটি বিষয়। নর্মস কি? নর্মস হচ্ছে, প্রথমে যেমন একটি ব্যাপার বললাম যে আমরা মেজার করব, তার জন্য আমার ক্রাইটেরিয়া দরকার। রিলেশনশিপটাকে কিভাবে নির্দিষ্ট রূপে পরিমাপ করব তার জন্য যেমন ক্রাইটেরিয়া দরকার, ঠিক একই রকমভাবে সে সম্পর্কটিকে অর্থপূর্ণ করে তোলা, অর্থাৎ ইন্টারপ্রিট করার জন্য সম্পর্কটি, যেটা আমি কজ এবং এফেক্টের মধ্যে যে সম্পর্কটি বের করব, সেই সম্পর্কটিকে বের করার পর সেটিকে অর্থপূর্ণ করতে হবে, তো সেটাকে বুঝতে হবে, তো শুধু কিছু সংখ্যামান পেলেই তো হলো না, সেটির অর্থ কি হচ্ছে। মানে যেমন একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক বিষয়টি, যে আমরা কোনো একটি ইন্টেলিজেন্স টেস্ট করলাম, ইন্টেলিজেন্স টেস্টে আমরা পেলাম কোনো একজন ব্যক্তির আইকিউ 105 বা 110, কোনো একজন ব্যক্তির আইকিউ পেলাম 135, কোনো একজন ব্যক্তির আইকিউ পেলাম 95। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, এই সংখ্যাগুলো কি শুধু নিছক সংখ্যা, নাকি এগুলোর কোনো অর্থ আছে? যদি এই সংখ্যাগুলোকে অর্থপূর্ণ না করা হয় তাহলে সে সংখ্যাগুলোর কোনো গুরুত্ব বা ব্যবহারিকতা নেই। সেজন্য আমাদেরকে কি করতে হয়, সে সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কি অর্থ বহন করে, কি যুক্তি বহন করে, কি বাস্তবিকতা বহন করে, সেইটিকে আমাদেরকে কিন্তু নির্ধারণ করা দরকার। সেটি মূলত ইন্টারপ্রিটেশন প্রসেসের মধ্য দিয়ে হয়ে থাকে। তাই বলা হচ্ছে যে এই যে কজ এবং এফেক্টের যে সম্পর্ক, সে সম্পর্কটাকে ডিফাইন করার জন্য বা সেটাকে ইন্টারপ্রিট করার জন্য আমাকে নর্মস দরকার। সে নর্মস কি হবে, কোথায় আছে, কোন কোন জায়গার ভিত্তিতে নর্মসগুলো ঠিক করতে হবে, সেগুলো সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া বা সেগুলো সম্পর্কে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরা মূলত এই রিভিউর উপর নির্ভরশীল হয়ে পড়ি। রিভিউ ছাড়া আমরা সেই জায়গাটিকে কিন্তু কভার করতে পারবো না। সেজন্য আমাদেরকে রিভিউ করতে হবে যে নর্মস, এই যে কজ অ্যান্ড এফেক্টের রিলেশনশিপের মধ্যে যে নর্মস কী হবে, সেটাকে ইন্টারপ্রিট করার জন্য নর্মস কী হবে, সেটি সম্পর্কে যথার্থ ধারণা গঠন করা এবং সে কাজটিকে যথার্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমাকে রিভিউর উপর নির্ভরশীল হতেই হবে যদি আমি কজাল কম্পারেটিভ রিসার্চ করতে চাই। এরপরে
যে বিষয়টির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে টু ইভ্যালুয়েট দ্য ইম্পর্টেন্স টু মেজার এফেক্টস আফটার অ্যাকশন। এখানে কিন্তু মূল্যায়নের দরকার রয়েছে। ইন্টারপ্রিট তো হলো, এবার হচ্ছে মূল্যায়ন কি? সম্পর্ক যেটা পাওয়া গেল, মানে যেটা কজ অ্যান্ড এফেক্টের মধ্যে যে সম্পর্কটা পাওয়া যাবে সেটিকে মূল্যায়ন করা দরকার। মূল্যায়ন করা কেন? কারণ মূল্যায়ন কথাটির অর্থ হচ্ছে, মূল্যায়ন করার বিষয়টি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে মূলত যে কোনো বিষয়ের কার্যকারিতা, ব্যবহারিকতা, প্রায়োগিক দিক ইত্যাদি বিভিন্ন বিষয়গুলিকে কি করা হয়, তার ইত্যাদি বিষয়গুলির মূল্য নির্ধারণ করা হয়। মূল্য নির্ধারণ মানে কি? কোনো একটি জিনিস প্রভাব ফেলছে, কতটা প্রভাব ফেলছে, কোনো একটি জিনিসের তাৎপর্য রয়েছে, কতটা তাৎপর্য রয়েছে, কোনো একটি বিষয়ের কার্যকারিতা রয়েছে, কতটা কার্যকারিতা রয়েছে। অর্থাৎ মূলত হচ্ছে লেভেলস অফ এফেক্টিভনেস, লেভেলস অফ ইনফ্লুয়েন্স, লেভেলস অফ অ্যাপ্লিকেবিলিটি, লেভেলস অফ ইম্পর্টেন্স, এই যে বিষয়গুলি রয়েছে সেই লেভেলটাকে ঠিক করার জন্য, গুরুত্বের দিক থেকে সেই জায়গাটিকে, সে মাত্রাটিকে ঠিক করার জন্য আমাদের ইভ্যালুয়েশন প্রয়োজন রয়েছে। তাহলে ইভ্যালুয়েশন করব, কজ অ্যান্ড এফেক্টের সম্পর্কের ইভ্যালুয়েশন করব। সে সম্পর্কের ইভ্যালুয়েশন করব কি করে? ইভ্যালুয়েশন করতে গেলে তো আমাকে সেই একই কথা চলে আসছে, আমাকে মূল্যায়নে সাহায্য করবে এরকম নির্ণায়ক ঠিক করতে হবে। কোন কোন মানদণ্ডে আমি সেই সম্পর্কটিকে সেই সম্পর্কের গুরুত্ব বা ভ্যালুসকে আমি কি করব, নির্ধারণ করব, সেটি আমাকে ঠিক করতে হবে। এবার সেইটি ঠিক করার জন্য, মূল্যায়নের সূচক ঠিক করার জন্য আমাকে সম্পূর্ণভাবে রিভিউর উপর নির্ভরশীল হতেই হবে। রিভিউ থেকেই কিন্তু আমি সেই মূল্যায়নের উপযোগী, মূল্যায়নকে সাহায্য করবে এরকম কিন্তু কিছু সূচক আমি ঠিক করতে পারবো। অন্যথা আমি কিন্তু সে সূচক ঠিক করতে না পারলে আমি সে সম্পর্কটিকে মেজার করতে পারবো না। এরপরে যে জায়গাটির কথা বলা হচ্ছে, টু কনসেপচুয়ালাইজ দ্য প্যারামিটার টু ইভ্যালুয়েট কজ ফর ফাইন্ড আউট এফেক্ট। একই রকমভাবে আমাকে সেই প্যারামিটার বের করতে হবে, যে প্যারামিটার আমাকে কি করবে, আমাকে বুঝতে সাহায্য করবে। কি বুঝতে সাহায্য করবে? যে এখানে বলছে টু ইভ্যালুয়েট কজ ফর ফাইন্ড আউট দ্য এফেক্ট। কোনো কজকে ইভ্যালুয়েট করতে সাহায্য করবে, কজটাকে ইভ্যালুয়েট করতে সাহায্য করবে। হ্যাঁ, সম্পর্কটাকে ইভ্যালুয়েট করার বিষয়টি এতক্ষণ আমরা আলোচনা করলাম, কিন্তু এবার বলা হচ্ছে যে কজটাকে তো জানতে হবে, কজটাকে তো ইভ্যালুয়েট করতে হবে। কজটাকে ইভ্যালুয়েট করার জন্যও তো প্যারামিটার দরকার। কজটিকে ডিফাইন করার জন্য যেমন আমাকে রিভিউ করতে হবে, পাশাপাশি সে কজটাকে ইভ্যালুয়েট করতে হবে। কজের ক্রাইটেরিয়া ঠিক করার জন্য যেমন আমাকে রিভিউ করতে হবে, এরকম কজকে আমাকে ইভ্যালুয়েট করতে হবে। কজের গুরুত্বটাকে ঠিক করতে হবে, কজের প্রভাবটাকে ঠিক করতে হবে। এই কজের প্রভাব বা গুরুত্ব ইত্যাদি বিষয়টিকে ঠিক করার জন্য আমাকে কিন্তু কি করতে হবে, আমাকে এক্ষেত্রেও কিন্তু আমার কিছু মানদণ্ড দরকার বিচারের জন্য, সিদ্ধান্তের জন্য। এই সিদ্ধান্তের মানদণ্ডটি আমি পাবো কোথায়? এই সিদ্ধান্তের মানদণ্ডটি কি পূর্ব থেকে নির্ধারিত রয়েছে? এই সিদ্ধান্তের মানদণ্ড কি কোনো বিশেষ ব্যক্তিত্ব বলে দেবে? না, আমাকে সেই সিদ্ধান্তের মানদণ্ড ঠিক করতে গেলেও আমাকে কিন্তু রিভিউর উপর নির্ভর করতে হবে। তা রিভিউ হচ্ছে অত্যন্ত প্রাসঙ্গিক বা তাৎপর্যপূর্ণ একটি প্রক্রিয়া, যা প্রত্যেকটি কাজকে যথার্থভাবে সম্পাদনে সাহায্য করে থাকে। এরপরে আমরা জেনে নেব যে রিভিউ আর কোন কোন ক্ষেত্রে কাজ সাহায্য করছে। বলছে কজাল কম্পারেটিভ রিসার্চের অ্যাপ্রোচ কী হবে, কজাল কম্পারেটিভ রিসার্চের অ্যাপ্রোচটা কী হবে সে সম্পর্কেও সিদ্ধান্ত নিতে হয়, এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে রিভিউর উপর নির্ভর করতে হবে। এবার আমাকে দেখে নিতে হবে যে কজাল কম্পারেটিভ রিসার্চের মূলত দু রকমের অ্যাপ্রোচ, অত্যন্ত জনপ্রিয় অ্যাপ্রোচ হিসেবে রয়েছে, দু প্রকারের অ্যাপ্রোচ রয়েছে। একটি অ্যাপ্রোচকে বলছে রিট্রোঅ্যাক্টিভ কজাল কম্পারেটিভ রিসার্চ, রেট্রোঅ্যাক্টিভ কজাল কম্পারেটিভ রিসার্চ, আর একটি প্রোঅ্যাক্টিভ কজাল কম্পারেটিভ রিসার্চ। রেট্রোঅ্যাক্টিভ কজাল কম্পারেটিভ রিসার্চের গল্পটি কি? বলা হচ্ছে স্টাডিং এফেক্ট বিফোর কজ আইডেন্টিফিকেশান। আমি কজ নিয়ে ফোকাস করছি না, আগে এফেক্ট স্টাডি করতে শুরু করলাম, এফেক্টটাকে সবার আগে স্টাডি করতে শুরু করলাম। তারপরে সেখান থেকে ধীরে ধীরে আমি কি করব, ধীরে ধীরে আমি কিন্তু কজকে আইডেন্টিফাই করব। প্রথমে এফেক্টকে আইডেন্টিফাই করব এবং সেটাকে নিয়ে অনুশীলন করব, পরবর্তীতে সে অনুশীলন করতে করতে সে কজকে আইডেন্টিফাই করা হবে। তখন এই রকমভাবে যখন কাজটা করা হবে, এই কাজ করার যে ধরনটি সেটিকে বলছে রেট্রোঅ্যাক্টিভ কজাল কম্পারেটিভ রিসার্চ। প্রোঅ্যাক্টিভ কি? প্রথমে ঠিক উল্টোটা,
প্রথমে কী করা হবে, কজটাকে ভালো করে আইডেন্টিফাই করে, কজটাকে ভালো করে ডিটেলসে স্টাডি করে, সেটাকে ইভ্যালুয়েট করে, তার পার্সপেক্টিভস, ক্রাইটেরিয়া, প্যারামিটার ইত্যাদি সমস্ত বিষয়গুলিকে নির্ধারণ করার পরে যখন এফেক্টকে স্টাডি করা হয় তখন সেটিকে বলা হচ্ছে প্রোঅ্যাক্টিভ কজাল কম্পারেটিভ রিসার্চ। তাহলে আমরা এখানে দুরকম কজাল কম্পারেটিভ রিসার্চের অ্যাপ্রোচ আমরা দেখলাম। একটি হচ্ছে রেট্রোঅ্যাক্টিভ কজাল কম্পারেটিভ রিসার্চ আর দ্বিতীয়টি হচ্ছে প্রোঅ্যাক্টিভ কজাল কম্পারেটিভ রিসার্চ। তাহলে এই যে টপিক বা যে প্রবলেমটা আমরা নির্ধারণ করব গবেষণার জন্য, সেক্ষেত্রে আমি কোন অ্যাপ্রোচটিকে ফলো করব সেটাও তো আমাকে কি করতে হবে, সেটার পেছনে লজিক্যাল সাপোর্ট দরকার। আমি তো যেমন খুশি তেমন করতে পারি না, যে আমি কখনো মনে হলো আমি রেট্রোঅ্যাক্টিভ কজাল কম্পারেটিভ রিসার্চ ফলো করব, কখন আমার মনে হতে পারে প্রোঅ্যাক্টিভ কজাল কম্পারেটিভ রিসার্চ শুরু করব। এরকমভাবে মনে হওয়ার উপর ভিত্তি করে আমাদের গবেষণা চলে না, গবেষণা যুক্তিতে চলে। অর্থাৎ আমি এটা করলাম, কেন করলাম? প্রোঅ্যাক্টিভ কজাল কম্পারেটিভ রিসার্চ নিলাম, কেন ফলো করলাম? এটা নেওয়ার কারণ কি? আমি রেট্রোঅ্যাক্টিভটি নিলাম না কেন? তার পিছনে একটা কেনর যে একটা সাপোর্টিং গাইডলাইন, এই কেনটি হচ্ছে লজিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমি কেন ফলো করব এই অ্যাপ্রোচ, তার পিছনে যৌক্তিকতা কী রয়েছে, তার গ্রহণযোগ্যতা কী রয়েছে, সেগুলিকে আমাকে ঠিক করা অত্যন্ত দরকার বা অত্যন্ত আবশ্যক। এই আবশ্যিকতার জায়গাটিকে পূরণ করার জন্য আমাদের কি করতে হয়? আমাদেরকে কিন্তু এই রিভিউয়ের উপরে আমাদেরকে নির্ভরশীল হতেই হয়। রিভিউর উপর নির্ভরশীল না হলে আমি এই বিষয়টির উত্তর কিন্তু আমরা পাবো না, ফলে সিদ্ধান্তও নিতে পারবো না। এবার সবার শেষে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রিভিউ আর কি করতে সাহায্য করে। আমরা যেমন আলোচনা করেছি যে কজকে ইভ্যালুয়েট করতে সাহায্য করে, ঠিক একই রকমভাবে এফেক্টকে অ্যাসেস করতে সাহায্য করে। টু ফোকাস অন দ্য প্যারামিটার টু অ্যাসেস দ্য এফেক্টস। এই এফেক্টটা কি আছে সেটাকে অ্যাসেস করতে হবে। যদি আমরা ঠিকঠাকভাবে অ্যাসেস করতে না পারি, অ্যাসেস করার অর্থটি কি এটি আমাদের সহজ করে বুঝে নেওয়া দরকার। তিনটি শব্দ রয়েছে, একটি হচ্ছে অ্যাসেসমেন্ট, একটি মেজারমেন্ট আর একটি ইভ্যালুয়েশন। আমরা ইভ্যালুয়েশন নিয়েও আলোচনা করেছি, মেজারমেন্ট নিয়েও আলোচনা করেছি। আমরা অ্যাসেসমেন্ট নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেব। অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কি করি, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে থাকি। এই যে প্রয়োজনীয় তথ্য মানে এখানে হচ্ছে যা তথ্য রয়েছে, যা ইনফরমেশান রয়েছে সেটিকে আমরা কালেক্ট করি। ইনফরমেশান কালেক্ট করার যে প্রসেস, সেই প্রসেসকেই সাধারণভাবে আমরা অ্যাসেসমেন্ট বলে থাকি। তাহলে আমাকে অ্যাসেস করতে হবে কি? আমি এফেক্ট নিয়ে স্টাডি করছি, তাহলে এফেক্টকে স্টাডি করতে গিয়ে যদি আমি ঠিকঠাকভাবে এফেক্টটাকে স্টাডি করতে না পারি, তারপরেই তো আমি তাদের মধ্যে সম্পর্ক দেখব, এফেক্টের সাথে কজের সম্পর্ক দেখব। তো এফেক্টের কতগুলো পয়েন্ট রয়েছে, কত রকমের এফেক্ট রয়েছে, সেগুলো সম্পর্কে আমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং সেই জন্য আমাকে কার উপর নির্ভর করতে হবে? সেই জন্য আমাকে কিন্তু রিভিউর উপর নির্ভর করতে হবে। তাহলে আমরা এতক্ষণ ধরে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কজাল কম্পারেটিভ রিসার্চে রিভিউ আমাদেরকে কত রকমভাবে সাহায্য করে বা আমরা কত রকমভাবে রিভিউ প্রক্রিয়ার উপরে নির্ভরশীল হয়ে পড়ি। এই বিষয়টি আপনারা মনোযোগ সহকারে শুনলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।